হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 20 আজ আমরা দেখে নেব, যা 11ই মে 2023 এর শিফট 2 তে এসেছিল। চলো শুরু করা যাক। টুসু হলো ঝাড়খণ্ডে ড্যাশ মাসের শেষ দিনে শীতকালে পালিত একটি ফসলের উৎসব। ফাল্গুন, চৈত্র, মাঘ না পৌষ? টুসু হয় ঝাড়খণ্ডে পৌষ মাসের শেষ দিনে। অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, বিপরীত রেপো রেট বলতে কি বোঝায়? একটি রয়েছে রেপো রেট, একটি রয়েছে বিপরীত রেপো রেট অর্থাৎ রিভার্স রেপো রেট। রেপো রেট অর্থাৎ যে রেটে কোনো ব্যাংক আরবিআই থেকে টাকা ধার নেয়, এবং বিপরীত রেপো রেট ঠিক তার উল্টো, যে রেটে বা যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকের থেকে টাকা ধার করে। অর্থাৎ এখানে অপশন বি হবে সঠিক। বর্তমানে ভারতবর্ষে রেপো রেট রয়েছে 6.5% এবং রিভার্স রেপো রেট 3.35%। পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলে কোন সালে সত্য শতক সমাজ বা সত্য সন্ধানী সমাজ প্রতিষ্ঠা করেন? 1852, 1873, 1898, 1865। জ্যোতিবা ফুলে পুনেতে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1873-এ। অপশন বি। এর সাথে আরো চারটে মনে রেখো। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বাইয়ে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় 1828 সালে কলকাতায়। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরং বোম্বাইয়ে 1867 সালে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ কলকাতায় 1897 সালে। সত্য শতক সমাজ জ্যোতিবা ফুলে পুনেতে 1873 সালে। পরের প্রশ্ন, জেনারেল ইন্স্যুরেন্স সংশোধনী আইন 2021 সেই সমস্ত বিধানগুলিকে সরিয়ে দেয় যেগুলির জন্য কেন্দ্রীয় সরকারকে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির চারটি সংস্থায় ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সে কমপক্ষে ড্যাশ পার্সেন্টেজ মালিকানা থাকতে হবে। 75%, 49%, 51%, 80%। জেনারেল ইন্স্যুরেন্স সংশোধনী বিল 2021-এর আগে সরকারকে এই চারটি ইন্স্যুরেন্স কোম্পানিতে অন্তত 51% শেয়ার রাখতে হতো, কিন্তু এই সংশোধনীর মাধ্যমে এই ক্রাইটেরিয়াটা হটিয়ে দেওয়া হয়। এখানে অপশন সি হবে সঠিক। ধীরে ধীরে এই সমস্ত কোম্পানিগুলি প্রাইভেটাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ম্যানোমিটার, অ্যামমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার। তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয় থার্মোমিটার। অপশন সি। ম্যানোমিটার ব্যবহার করা হয় একটি সীমিত স্থানে তরল বা গ্যাসের চাপ মাপতে। অ্যামমিটার ব্যবহার করা হয় একটি সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ মাপতে। থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয় এবং ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুপ্ত রাজাদের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এটি আগের দিনের শিফটেও এসেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত প্রথম। অপশন সি। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন 427 খ্রিস্টাব্দে বিহারে। বিক্রমশিলা এবং সোমপুরি বিশ্ববিদ্যালয় এই দুটি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল অষ্টম শতাব্দীর শেষের দিকে এবং নবম শতাব্দীর প্রথম দিকে। বিক্রমশিলা মহাবিদ্যালয় বিহারে এবং সোমপুরি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাহাড়পুরে। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গোপাল সপ্তম শতাব্দীতে বিহারে। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম বাগান সমাধি কোনটি? তাজমহল, কুতুবশাহী সমাধি, হুমায়ুনের সমাধি না ঔরঙ্গজেবের সমাধি? প্রথম বাগান সমাধি রয়েছে হুমায়ুনের সমাধি। অপশন সি। এটি নির্মাণ হয়েছিল 1570 সালে হুমায়ুনের স্ত্রী সম্রাজ্ঞী বেগা বেগম দ্বারা। পরের প্রশ্ন, হিমালয়ের অধিকাংশ নদী কোন ধরনের? এক্সোটিক, পেরিনিয়াল, সিজনাল, এপিসোডিক। হিমালয়ের অধিকাংশ নদী পেরিনিয়াল অর্থাৎ সারা বছর জল থাকে, এবং দক্ষিণ ভারতের নদীগুলোকে বলা হয় সিজনাল নদী। বৃষ্টির সময় এগুলোতে জলের পরিমাণ বেশি থাকে এবং গরমকালে জলের পরিমাণ কমে যায়। পরের প্রশ্ন, 1813 সালের চ্যাটার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও কত বছরের জন্য বাড়িয়ে দেয়? 15 বছর, 5 বছর, 20 বছর না 10 বছর? 1813 সালের চ্যাটার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে 20 বছরের জন্য বাড়িয়ে দিয়েছিল। অপশন সি। ভারতে মোট 5 বার চ্যাটার অ্যাক্ট আইন এসেছিল। সেই 5 বার হলো 1874 সালে, 1793 সালে, 1813-তে, 1833-এ এবং শেষ 1853-তে। 1853-র পরে 1857-তে মহাবিদ্রোহ দেখা দেয়। এরপরে 1858 সালে ভারত শাসন আইন চলে আসে, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির শাসনকে হটিয়ে ইংরেজরা সরাসরি
ভারতের উপর অধিকার স্থাপন করে। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? 1556, 1651, 1526, 1761। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761-তে। অপশন ডি। পানিপথে মোট 3বার যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে বাবর বনাম ইব্রাহিম লোধি। সেখানে বাবর লোধি বংশের শেষ রাজা ইব্রাহিম লোধিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556-তে আকবর বনাম সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য। সেখানে আকবর জয়ী হয়। তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে আহমদ শাহ দুররানি বনাম মারাঠা সাম্রাজ্য। মারাঠা সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছিলেন সদাশিব রাও। এই সময় ভারতবর্ষের মুঘল শাসক ছিলেন শাহ আলম টু, যিনি আহমদ শাহ দুররানির হয়ে লড়াই লড়েছিলেন। পরের প্রশ্ন, ভারতে কাকে মাদ্রাজের মোজার্ট হিসেবে সমাদৃত করা হয়? উদিত নারায়ণ, এস.পি. বালাসুব্রমণিয়ম, অরিজিৎ সিং, এ.আর. রহমান। মাদ্রাজের মোজার্ট নামে পরিচিত এ.আর. রহমান। অপশন ডি। তিনি 2009 সালে স্ল্যামডগ মিলেনিয়ার সিনেমার জন্য 2টি অস্কার জিতেছিলেন এবং তিনি 2010 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। পরের প্রশ্ন, প্রথম বাজিরাও বা বাজিরাও বল্লাল ছিলেন কার পুত্র? বালাজি বিশ্বনাথ, রঘুনাথ রাও, শিবাজি, মাধব রাও। প্রথম বাজিরাও বা বাজিরাও বল্লাল ছিলেন পেশোয়া বালাজি বিশ্বনাথের পুত্র। অপশন এ। পরের প্রশ্ন, বাঘ গুহা, যাতে 9টি বৌদ্ধ গুহা রয়েছে, ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে কোথায় বাঘ নদীর তীরে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। বাঘ গুহা, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন বি। বাঘ গুহাগুলি ভারতের মধ্যপ্রদেশের ধর জেলার বাগের কাছে বিন্ধ্যের দক্ষিণ ঢালে অবস্থিত 9টি পাথর কাটা স্মৃতিস্তম্ভের একটি সংগ্রহ। এগুলি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর দিকে বিকশিত হয়েছিল। পরের প্রশ্ন, রাজগৃহ কোন মহাজনপদের প্রথম রাজধানী ছিল? কুরু, মগধ, কোশল, অবন্তী। মোট 16টা জনপদ ছিল। সেই 16 মহাজনপদের একটি ছিল মগধ, যার রাজধানী ছিল রাজগৃহ। অপশন বি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, যদি আমরা এক বছরে অর্থনীতির সমস্ত সংস্থার স্থূল মূল্য সংযোজন করি, তবে আমরা এক বছরে অর্থনীতির দ্বারা উৎপাদিত পণ্য ও পরিষেবাগুলির মোট পরিমাণের মূল্যের একটি পরিমাপ পাই। এই ধরনের অনুমানকে কি বলা হয়? কোয়েশ্চেনটা ছিল, if we sum the gross value added of all firms of the economy in a year, we get measure of the value aggregate amount of goods and services produced by the economy in a year. Such an estimate is called নেট ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট, নেট ভ্যালু অফ অ্যাডেড, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক এই প্রশ্নটাই আগের শিফটে একটু অন্যভাবে এসেছিল। এখানে জানতে চাইছে এক বছরে একটি দেশের সীমার মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে কি বলে? একে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশন ডি। পরের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক প্রধানত ড্যাশ এবং ড্যাশ নিয়ে গঠিত? সিলিকা অ্যালুমিনা, সিলিকা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনা, আয়রন অ্যালুমিনা। মহাসাগরীয় ভূত্বক মূলত সিলিকা এবং ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত। অপশন বি। মহাসাগরীয় ভূত্বক সিলিকা ও ম্যাগনেসিয়াম। যদি আসতো মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক সিলিকা এবং অ্যালুমিনা নিয়ে গঠিত। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দিল্লি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অপশন বি। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 46 জন মানুষ বাস করেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে বেশি রয়েছে দিল্লিতে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 11,320 জন বাস করেন। যদি রাজ্য জানতে চায় তাহলে সবথেকে বেশি বিহার, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন বাস করে এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন মানুষ বাস করেন এবং সবথেকে কম রয়েছে অরুণাচল প্রদেশে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মানুষ বাস করেন। পরের প্রশ্ন, নিচের কোন প্রোগ্রামটি 1999 সালে চালু হয়েছিল? গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম, স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। 1999 সালে শুরু হয়েছিল স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। অপশন সি। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, এটা চালু হয়েছিল 1995 সালে।
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম অর্থাৎ মনরেগা। মনরেগা ভারতবর্ষে চালু হয়েছিল 2005 সালে এবং প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা এটা চালু হয়েছিল 2001 সালে। পরের প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন? মণিপুরী, কত্থক, ঝুমার, মোহিনীঅট্টম। পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে জড়িত ছিলেন। অপশন বি, কত্থক দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে। আরো কিছু বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী হলেন শম্ভু মহারাজ, লাচ্চু মহারাজ, আচ্চান মহারাজ, সীতারা দেবী, শোভনা নারায়ণ, পণ্ডিত চিত্রেশ দাস, শাশ্বতী সেন, সুনয়না হাজারিলাল, কুমারী কমলা, গোপীকৃষ্ণ। পরের প্রশ্ন, নিচের কোন বইটি মিল্কা সিং এর আত্মজীবনী? টাচ প্লে, টু লাইফস, রোমান্সিং মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ। মিল্কা সিং এর আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ। অপশন ডি, টাচ প্লে। এই বইটি প্রকাশ পাদুকোনের জীবনী এবং যেটি লিখেছেন এস সুকুমার। টু লাইফস এই বইটি লিখেছেন বিক্রম শেঠ। রোমান্সিং মাই লাইফ এটি দেবানন্দের আত্মজীবনী। পরের প্রশ্ন, কথাকলি সপ্তদশ শতাব্দীতে কার পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ভারতে রূপ নেয়? তামিলনাড়ুর যুবরাজ, বাংলার যুবরাজ, কর্ণাটকের রাজকুমার আর পাঞ্জাবের রাজকুমার। কথাকলি সপ্তম শতাব্দীতে দক্ষিণ ভারতে ব্যাপক আকার নেয় কর্ণাটকের রাজকুমারের সৌজন্যে। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, কোন ধরনের বেকারত্বের অধীনে একজন ব্যক্তি তার সামর্থ্যের চেয়ে কম অবদান রাখে? ঘর্ষণমূলক বেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব, বাধ্যতামূলক বেকারত্ব না চক্রাকার বেকারত্ব? একজন ব্যক্তি তার সামর্থ্যের চেয়ে কম অবদান রাখে ছদ্মবেশী বেকারত্বে। অপশন বি, ছদ্মবেশী বেকারত্ব অর্থাৎ কোনো কাজ করতে যদি 10 জন লোক লাগে সেখানে কাজ করে 15 জন। সেখানে প্রতিটা মানুষ তার নিজের সামর্থ্য দিতে পারে না, কম সামর্থ্য দিতে হয়। পরের প্রশ্ন, প্রথম ফিল্ড হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোন সালে জার্মানিতে খেলা হয়েছিল? 1958, 1928, 1938, 1948। প্রথম ফিল্ড হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিল 1938 সালে জার্মানিতে। অপশন সি। 2023 সালে শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তা হয়েছিল পোল্যান্ড এবং সুইডেনে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক। তারা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করেছিল। ফিল্ড হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে 2025-এ এবং তা 3টি দেশে আয়োজিত হবে, ক্রোয়েশিয়া, ডেনমার্ক এবং নরওয়ে। পরের প্রশ্ন, নিউক্লিয়ার মেমব্রেন ছাড়া পারমাণবিক উপাদানযুক্ত কোষকে কি বলে? চেক কোষ, প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ না পেঁয়াজ কোষ? নিউক্লিয়ার মেমব্রেন ছাড়া পারমাণবিক উপাদানযুক্ত কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। অপশন বি। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া, চীন, ব্রাজিল না বাংলাদেশ? সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ হলো চীন। অপশন বি। এবং সেকেন্ড পজিশনে রয়েছে ভারত। ভারত ও চীন মিলে বিশ্বের প্রায় অর্ধেক ধান উৎপন্ন করে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।